ঘরে একা নয়, আয়নায় আরও কার যেন ছায়া পড়েছে। আরেকটি মুখ ওর কাঁধের উপর দিয়ে উঁকি মারছে। গায়ে গরম পানি পড়া বিড়ালের মতো কোকিয়ে উঠল অ্যানি। পাই করে ঘুরল, হাত থেকে ছবিটি মেঝেতে পড়ে ঠন ঠন শব্দ তুলল। মুখখানা জানালার বাইরে যেন ভেসে রয়েছে শূন্যে। কঙ্কালের মতো সরু, কোটরে ঢোকা চক্ষু প্রায় দেখাই যায় না। এরকম ভয়ঙ্কর চেহারা শুধু দুঃস্বপ্নেই হানা দেয়। আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ। স্টোরি লেনে আমাদের আজকের উপস্থাপনা রিভেঞ্জ অফ দ্য ইভিল ডটার। এই গল্পের লেখিকা সামান্থা লি এবং এই বইটি বাংলায় অনুবাদ করেছেন অনিশ দাস অপু। তো শুরু করছি আমাদের আজকের গল্প রিভেঞ্জ অফ দ্য ইভিল ডটার। গল্প শুরুর আগে এই গল্প অ্যামি আর অ্যানির। তবে অ্যামির কথা এখন নয়, পরে। আগে আমরা অ্যানির কথা শুনব। অ্যানির বয়স 15 বছর। সে দেখতে তেমন সুন্দরী নয়, তবে তার চোখ দুটি ভারী সুন্দর। কিন্তু সুন্দর আখি জোড়ায় কেমন একটা দুঃখী দুঃখী ভাব। ছোটবেলাটা তার আর 10টা সাধারণ শিশুর মতো হেসে খেলে কাটলেও বড় হবার পরে অ্যানির জীবনটা কেমন ওলট পালট হয়ে গেছে। আর অ্যানির ওলট পালট জীবনের জন্য দায়ী ওর মা মেরি বেথ। অ্যানির বাবা নেই। ওর ছোটবেলায় মার সঙ্গে বাবার ছাড়াছাড়ি হয়ে গেছে। মা তারপর আরেকজনকে বিয়ে করেছে, কিন্তু এই লোকটাকে অ্যানি মোটেই পছন্দ করে না। তার সৎ বাবাও অ্যানিকে পছন্দ করে না। অ্যানিকে তার মার কাছে ঘেঁষতেই দেয় না বলা চলে। সৎ বাবা এমনি পাজি অ্যানিকে দূরের এক বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছে, যাতে মার সঙ্গে সে থাকতে না পারে। আর ওর মাও কি অদ্ভুত, স্বামীর এ ষড়যন্ত্র নির্দ্বিধায় মেনে নিয়েছে। অ্যানির ওর বাবার কথা খুব মনে পড়ে বাবার সঙ্গে মা প্রায়ই ঝগড়া করত। একসময় দুজনের বাতচিত বন্ধ হয়ে যায়। সবশেষে অমোঘ পরিণতি, ডিভোর্স। বাবা কিছুমাত্র বাক্য বিনিময় না করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। অ্যানিকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেছিল বাবা, মামলাও করেছিল, কিন্তু মামলায় হেরে গিয়েছিল। অ্যানি তখন খুব ছোট ছিল বলে অ্যানিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার মাই পেয়েছিল। সৎ বাবাকে বিয়ে করার পর থেকে অ্যানির মা মেয়ের কাছ থেকে যেন ক্রমে ক্রমে দূরে সরে যাচ্ছিল। মেয়েকে সে একদমই সময় দিত না। যে কোনো ব্যাপারে স্বামীর পক্ষ নিত। ঝগড়াঝাটি এমন পর্যায়ে পৌঁছে যায়, সৎ বাবা অ্যানিকে আমেরিকার আরেক প্রান্তের একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। সৎ বাবাকে রীতিমতো ঘৃণা করে অ্যানি। এবারের হ্যালোউইন ডের ছুটি মার সঙ্গে কাটানোর খুব শখ ছিল তার, কিন্তু ছুটির আগে আগে মাকে নিয়ে সৎ বাবা ব্যবসার কাজের অজুহাত তুলে উড়াল দিয়েছে সুইজারল্যান্ডে। ফলে অ্যানিকে ছুটি কাটাতে যেতে হচ্ছে তার গ্র্যানি বা নানুর বাড়ি। বাবা মার ডিভোর্সের পরে কিছুদিন স্টিল ওয়াটার শহরের নানা নানুর বাড়িতে থেকেছে অ্যানি। নানা ওকে খুব আদর করতেন, নানু। তবে নানা এখন নেই, মারা গেছেন। আর নানুর সঙ্গে অ্যানির দেখা হয় না 8-9 বছর। নানুর কি ওর কথা মনে আছে? ট্রেনে চড়ার পর থেকে ও কথাটাই বারবার মনে হচ্ছিল অ্যানির। 9 বছর লম্বা সময়। 9 বছর আগে অ্যানির বয়স ছিল 6। স্টিল ওয়াটার স্টেশনে যখন ট্রেন থামল, ততক্ষণে ঘনিয়ে এসেছে সাঁঝের আধার। বেশ শীত পড়েছে। ট্রেন থেকে নামতেই হিমেল হাওয়ায় ঝাপটায় অ্যানির শরীরের হাড়গুলো কনকন করে উঠল। ও হতাশা এবং রাগ নিয়ে লক্ষ্য করল প্ল্যাটফর্মে ওকে নিতে কেউ আসেনি।
অথচ নানু জানেন ও আজ আসবে। নানু কি ভুলে গেছেন অ্যানির কথা? একটু পরে ট্রেনটা চলে গেল অ্যানিকে স্টেশনে একা ফেলে রেখে। এখন চারপাশে গা ছমছমে নীরবতা। এক নৈশব্দ অ্যানিকে মনে করিয়ে দিল সেই সব নিরানন্দ দিনগুলোর কথা, যখন ওর মা ওকে হতচ্ছাড়া চেহারার হোটেলে একা ফেলে রেখে সৎ বাপের সঙ্গে শপিংয়ে যেত। ঠান্ডায় নিঃশ্বাস যেন জমে যাচ্ছিল অ্যানির, দাঁতে দাঁত লেগে ঠকঠক শব্দ হচ্ছিল। এদিকে রাত বাড়ছে, ভয় লাগছে অ্যানির। মনে হচ্ছে কেউ যেন ওকে দেখছে দূর থেকে শূন্য দৃষ্টিতে। ও সব হয়ে এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে পেল না। তবে অ্যানি একা নয়। ছায়া ঘেরা অন্ধকার কিনারে স্টেশন হাউজের পেছনে ছোটখাটো গড়নের একটি ছায়ামূর্তি ওর দিকে কৌতূহল নিয়ে তাকিয়েছিল। তবে সে একটু পরই ওখান থেকে সরে গেল একটা গাড়ি আসতে দেখে। গাড়িটাকে অ্যানিও দেখেছে। হেডলাইটের হলুদ আলোয় অন্ধকার চিরে এগিয়ে আসছে ওটা। গাড়িটা কি অ্যানিকে নিতে আসছে? জানে না অ্যানি। তবে সে আশায় বুক বেঁধে অপেক্ষা করতে লাগলো। গা কাঁপিয়ে দাঁড়িয়ে পড়ল গাড়িটি। মধ্য 50-এর এক ভদ্রমহিলা সামনের জানালার কাঁচ নামিয়ে উকি দিলেন। তার চোখে ফ্রেমলেস গ্লাস, পরনে নীল উলের কোট আর উজ্জ্বল চেক কাটা স্কার্ফ। তালুর দিকে পাক ধরা, কালো চুলের বিনুনিটাতে সুরক্ষিত করে রাখা পিনগুলোর বেশ কয়েকটার প্রায় খুলে যাবার মতো অবস্থা। দরজার হাতল খোলার চেষ্টা করছেন তিনি। চালকের দরজা খুলে গাড়ি থেকে নেমে এলো রোগা লম্বা ধূসর চুলের এক লোক। তার কাঁধ জোড়া নুয়ে পড়েছে সামনের দিকে, চেহারায় জীবন যুদ্ধ করে বেঁচে থাকার ছাপ। সে দ্রুত চলে এলো মহিলার পাশে, তাকে দরজা খুলে নামতে সাহায্য করবে। কিন্তু ভদ্রমহিলা হাতের ইশারায় তাকে সরে যেতে বলে নেমে পড়লেন টারমাকে। যেন গাড়ি থেকে গড়িয়ে নামলো এক জল হস্তি। ভদ্রমহিলাকে দেখে স্তম্ভিত অ্যানি। গ্র্যান্ডমার শুধু বয়সই বাড়েনি, ওজনও তিনি বাড়িয়েছেন, কমপক্ষে 40 পাউন্ড। ওই গর্ধব কেরানিটা, ঘুতঘুত করলেন তিনি। আমাকে ফোনে বলল ট্রেন 6:30টার আগে আসবে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো মা? ভাল্লুকের মতো জড়িয়ে ধরলেন তিনি নাতনিকে, জবাবের অপেক্ষা না করে। তার গায়ে লিলি ফুলের মিষ্টি গন্ধ, পারফিউম মেখেছে নানু। সঙ্গে সঙ্গে যেন 3 বছর বয়সে ফিরে এলো অ্যানি। সেদিন ক্রিসমাসের দিন। অ্যানির বাবা মার তখনও ছাড়াছাড়ি হয়নি, আর সে ছিল ওর গ্র্যানির চোখের মনি। ওকে আলিঙ্গন মুক্ত করলেন নানি, সে সঙ্গে স্মৃতিগুলোও মুছে গেল। উনি কে? ধূসর চুলোকে চোখের ইশারায় দেখালো অ্যানি। লোকটা তার মালপত্র গাড়ির ট্রাঙ্কে তুলছে। ও নাথান। কেন, নাথানকে মনে নেই? বাগানে কাজ করতো, তোমার গ্র্যান্ডপার বন্ধু। অ্যানির চেহারা দেখে মনে হলো না নাথানকে সে চিনতে পেরেছে। হ্যালো অ্যানি। নাথান এসে মেজা পড়া একটি হাত বাড়িয়ে দিল ওর দিকে, কিন্তু অপরপক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে নামিয়ে নিল হাতখানা। আমার কথা দেখছি ওর একদমই মনে নেই। তাতে কিছু যায় আসে না, বললেন নানি। শীঘ্রই তোমাদের দুজনের মধ্যে খাতির হয়ে যাবে। নাথান বাড়িতেই থাকে। তোমার গ্র্যান্ডপাকে কথা দিয়েছিলাম তোমার উপর খেয়াল রাখবো, বলল নাথান। আর কথা দিলে তা রাখার চেষ্টা করি। ও না থাকলে বড্ড অসুবিধা হয়ে যেত আমার, বললেন নানি। ও আমাকে সবখানে গাড়ি করে নিয়ে যায়, আমি তো আর গাড়ি চালাতে পারি না, আর এই বুড়ো বয়সে শেখার আগ্রহও নেই। বাদ দাও এসব কথা, এবার দেখি তো তোমাকে। চরম বিরক্ত কিশোরী মেয়েটিকে জড়িয়ে ধরলেন তিনি, আঠালো চুলে হাত বোলালেন। তার খুব মায়া লাগছিল নাতনির জন্য। কতদিন মেয়েটাকে দেখেন না। কথাটা মুখে প্রকাশ করেও ফেললেন। কত বড় হয়ে গেছো তুমি, মনে হচ্ছে 1000 বছর পরে দেখলাম। আমরা কি এখন যেতে পারি? তীক্ষ্ণ গলায় বলল অ্যানি। শীতে জমে যাচ্ছি। গাড়ির পেছনের আসনটা ওকে দেখালেন নানি। ওখানে গিয়ে বসো, এক্ষুনি বাড়ি ফিরবো আমরা। গাড়িতে উঠে বসলো অ্যানি। গাড়ি তো নয়, যেন সব যান, লম্বা এবং নিচু। এই গাড়িটি গ্র্যান্ডপার খুব পেয়ারের জিনিস ছিল।
অ্যানির মনে আছে পালিশ করতে করতে এই গাড়িটি নতুনের মতো তকতকে ঝকঝকে করে তুলতেন তিনি। কিন্তু বর্তমানে যে লোক গাড়িটি তত্ত্বাবধানে রয়েছে সে যে এটির তেমন যত্ন নেয় না তা বোঝাই যাচ্ছে। চামড়ার আসন জায়গায় জায়গায় ছেঁড়া। অ্যানি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল পাথুরের দৃষ্টিতে। ওরা ওকে নিয়ে যেতে দেরি করেছে, তাই শাস্তি হিসেবে নানির সঙ্গে কম কথা বলবে ঠিক করেছে অ্যানি। তোমাকে দেখে কি যে ভাল লাগছে আমার। সামনের সিটে বিপুল শরীর নিয়ে কোনো মতে বসেছেন নানি। গাড়ি ছেড়ে দিয়েছে আর এই ফাঁকে বকবক জুড়ে দিয়েছেন তিনি। তুমি দেখতে অবিকল তোমার মায়ের মতো হয়েছ। অ্যানি মোটেই তার মায়ের মতো দেখতে হয়নি, কারণ তার মা রোগা, হালকা পাতলা, চুলের রং তামাটে। আর অ্যানি মোটা সোটা, তার চুলের রং মেরমেরে বাদামি। নানি যে ওকে খুশি করতে কথাটা বলেছেন বোঝাই যায়। সে নানির কথায় কান না দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। শা শা করে পেছন দিকে ছুটে যাচ্ছে রাস্তা। নিঃশব্দে রাস্তায় ঝরে পড়ছে শুকনো পাতা। মাঝে মাঝে ক্যাচ ক্যাচ করে উঠছে গাড়ির কড়িবর্গা। যেতে যেতে অনেক বাড়ির দরজায় কুমড়ো ঝুলতে দেখলো অ্যানি। আজ যে হ্যালোউইন, মায়েরা তাদের সন্তানদেরকে কিম্ভূত কিমাকার সব চরিত্রের আদলে সাজিয়ে দিচ্ছেন। আসন্ন ঝড়ের মতো থমথমে অবস্থা, তাই না নাথান? অ্যানি কিছু বলল না, চুপ করে রইল। আর 1 ঘন্টা পরেই রাস্তাঘাট সব ভরে যাবে। কি দিয়ে? নিঃশ্বাস চেপে রেখে জানতে চাইল ও। রক্তে? আরে না, পাড়াপড়শিদের বাচ্চা কাচ্চাদের ভিড়ে। ট্রিক আর ট্রিক। গ্র্যাডি জমজদের কথা মনে আছে তোমার? জো এবং জ্যাকি? তুমি আসছো, ওদেরকে বলেছি আমি। ওরা সাপারের পরে এসে তোমাকে নিয়ে যাবে। ওদেরকে তোমার খুব পছন্দ হবে। ওরা খুব ভালো। নাথানের গলা শুনে মনে হলো সে নানির কথা বিশ্বাস করেনি। ওরা সত্যি আসবে কিনা সন্দেহ আছে আমার। বোকার মতো কথা বলো না। আমরা তো আর একা একা ওকে রাতের বেলা বেরোতে দিতে পারি না, পারি কি? অন্তত গত বছরের সেই ভয়ঙ্কর রাতের ঘটনার পর থেকে। কান খাড়া করলো অ্যানি। গত বছর কি ঘটেছিল জানতে চাইল ও। এই একটা ঝামেলা হয়েছিল আর কি। নানির কণ্ঠে জড়তা। ওসব তোমার শুনে কাজ নেই। অ্যানির চোয়াল শক্ত হয়ে গেল। ডন সবসময় ওকে বলে নিজের চরকায় তেল দাও। নানির মাথার পেছনে থমথমে দৃষ্টিতে তাকিয়ে রইল সে। ওকে কেউ শিশু ভাবলে ওর খুব রাগ হয়। আমাকে কিছু জিজ্ঞেস না করেই অচেনা দুটো ছেলেকে আসতে বলেছ বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে? বলল। কিসের জন্য? ওই যে বললাম ট্রিক আর ট্রিটিংয়ে যাবে। তোমার পরীর ড্রেসটা আমি বের করে রেখেছি, তোমার গায়ে মানিয়ে যাবে। কিন্তু আমি কোথাও যাচ্ছি না, কঠিন গলায় বলল অ্যানি। বাসায় গিয়ে ঘুমাবো, কারণ আমি খুব ক্লান্ত এবং বিরক্ত। হ্যালোউইন জাহান্নামে যান। দৃষ্টি বিনিময় করলেন নানি এবং নাথান। গাড়ি চলেছে স্টিল ওয়াটার লেকের তীর ঘেঁষে। এ রোদের পানি কাকের চক্ষুর মতো কুচকুচে কালো, স্থির, নিস্তরঙ্গ। এজন্যই বোধহয় এ শহর পত্তনকারীরা নাম দিয়েছিল স্টিল ওয়াটার লেক। রাস্তার বাতির আলোয় পান্নার মতো জলজল করছে লেকের পানি। ওরা মেইন স্ট্রিটে ঢুকে পড়ল। পাশ কাটালো দোকানপাট, গির্জা, স্কুল, লাইব্রেরি। সবশেষে ম্যাপল স্ট্রিটে মোড় নিল। এই তো এসে পড়েছি, হাসি মুখে বললেন নানি। বাইরে তাকালো অ্যানি। ছোট শহরটি ওকে খুব একটা উৎসাহিত করতে পারেনি। রাস্তার কিনারে একটি অদ্ভুত বাড়িতে নজর আটকে গেল। ভাঙাচোরা হতচ্ছাড়া দশা বাড়িটির। গাছপালা শোভিত পরিচ্ছন্ন রাস্তার ধারে খুবই কুৎসিত লাগছে ওটাকে। বাড়ির সামনে ঝোপঝাড়ে একটা বাগান। বাড়িটির একটি জানালায় আলোর রেখা দেখতে পেল অ্যানি। জানালার পেছনে পিঙ্গল কেশে শুকনা এক মহিলা টেলিভিশনের সামনে বসে উল বুনছে। ওই জানালাটির বাইরে দাঁড়িয়ে অ্যানির বয়সী একটি মেয়ে ভেতরে উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছে। অ্যানিদের গাড়ির গতি মন্থর হয়ে এসেছে। শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো সে।
হেডলাইটের আলোয় তার মুখ দেখে মনে হলো জন্ডিসে ভুগছে সে, করুণ এবং বিষণ্ণ চেহারা। অ্যানি তার দিকে তাকিয়ে আছে দেখে ছেঁড়া জামা পরা মেয়েটি হাত নাড়ল। বিস্মিত অ্যানি প্রত্যুত্তরে হাত নাড়ল। কাকে হাত নাড়ছ? একটা মেয়েকে। ঘাড় ঘুরিয়ে তাকালেন গ্র্যানি। ড্রাইভওয়েতে গাড়ি ঘুরিয়ে দিয়েছিল নাথান। ব্রেক কষল গ্র্যানির বাড়ির সামনে এসে। কই, কাউকে তো দেখছি না, বললেন তিনি। গ্র্যানির দৃষ্টি অনুসরণ করে তাকালো অ্যানি। চলে গেছে মেয়েটি। ওই তো ওখানে ছিল, আমি পরিষ্কার দেখেছি ওকে। কিনারের ওই বড় বাড়িটার জানালায় তাকিয়েছিল। এ রাস্তায় কোনো মেয়েটে থাকে না, বললেন নানি। তুমি কাউকে দেখতে পাচ্ছ নাথান? না। হয়তো শহরের অন্য কোনো মহল্লা থেকে এসেছে। তাতে কি হলো? জিজ্ঞেস করলো অ্যানি। বদমাইশি করার মতলব নিয়ে এসেছে হয়তো, বললেন নানি। লোকের জানালায় উকি দেয়া মোটেই ভালো কাজ নয়। শেরিফকে ঘটনাটা জানাতে হবে। ওরা গাড়ি থেকে নেমেছে। নাথান পা বাড়ালো গাড়ির ট্র্যাঙ্ক খুলে ব্যাগেজ নিতে। রাস্তায় উদয় হলো পুলিশের টহল গাড়ি। নানি হাত নেড়ে থামতে বলেছে দেখে দাঁড়িয়ে পড়ল। মাথায় শেরিফের ক্যাপ। এক লোক মুখ বাড়িয়ে দিল তার কাঁচ নামানো গাড়ির জানালা দিয়ে। লোকটার মুখে বাম চোখের নিচ থেকে ঠোঁটের কোণ পর্যন্ত বিস্তৃত ইঞ্চি তিনেক লম্বা একটা কাটা দাগ। হাসার সময় কুঁচকে গেল ক্ষতটা। লোকটাকে দেখে নানির বিশাল শরীরের পেছনে লুকিয়ে গেল অ্যানি। হেই মার্থা, তোমার জন্য কি করতে পারি? অ্যামি উইলিয়ামসদের জানালায় একটা মেয়েকে উঁকি মারতে দেখেছে অ্যানি। তুমি একবার খোঁজ নিও তো। আমাদের মহল্লায় চুরি ডাকাতি হোক তা আমরা চাই না। নেব মার্থা, তবে শহরের সব ছেলে মেয়ে আজ ছদ্মবেশ নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। আর জানোই তো আমাদের লোক বলও কম। মেয়েটা ছদ্মবেশে ছিল না। নানির আড়াল থেকে বেরিয়ে এলো অ্যানি। ওর পরনে পুরনো সাধারণ একটা সুতির ড্রেস ছিল, মাথায় হ্যান্ডব্যান্ড জাতীয় একটা জিনিস। এই সেই অ্যানি? তাছাড়া আর কি, বললেন নানি। একদম ওর মায়ের চেহারা পেয়েছে। আশা করি মায়ের মতো অমন বদমেজাজিও নয়। ষড়যন্ত্র করার ভঙ্গিতে অ্যানির দিকে তাকিয়ে চোখ টিপল শেরিফ। তোমার মা ছিল আতঙ্ক বিশেষ। গ্লাভস পরা একটা হাত দিয়ে স্যালুটের ভঙ্গি করলো সে, তারপর গাড়ি নিয়ে চলে গেল। অ্যানির নানি নাতনির হাত ধরলেন। দেখলেন শেরিফের গাড়ির লাল টেল লাইট মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল। জোনাস তোমার মাকে খুব পছন্দ করত, বললেন তিনি। ওকে বিয়ে করলেই ভালো করতো সে, কিন্তু তোমার মা কোনোদিনই বুঝতে চায়নি কিসে তার ভালো হবে। সবসময় অস্থির। ঝাঁকি মেরে হাত ছাড়িয়ে নিল অ্যানি। মার সম্পর্কে কেউ মন্দ কিছু বললে ওর রাগ হয়। মাকে সাংঘাতিক মিস করছে ও। মার সঙ্গে যদি এই মুহূর্তে থাকতে পারতো অ্যানি, আর কিছুই চাইতো না। নানি ওকে নিয়ে ঘরে ঢুকলেন। সেন্ট্রাল হিটিং সিস্টেমের কল্যাণে হল ঘরের টেবিলের ওপর রাখা ফোন বেজে উঠল ঝনঝন শব্দে। সুইজারল্যান্ড থেকে লং ডিস্টেন্স কল। মেরি বেথ বলছিস? এমন জোরে চেঁচিয়ে উঠলেন নানি যে অ্যানির মনে হলো টমাস আলভা এডিসনের আবিষ্কৃত এই যন্ত্রটির সাহায্য ছাড়াই তার কথা পৌঁছে যাবে সুদূর ইউরোপে। না, আমি তোকে ফোন করব না বেথ। এমন অদ্ভুত কথা জীবনেও শুনিনি। হ্যাঁ, ও আছে এখানে। কথা বলবি? অ্যানির হাতে রিসিভার দিয়ে তিনি নির্লজ্জের মতো রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন মা মেয়ের কথা শোনার জন্য। মাউথ পিসে হাত চাপা দিল অ্যানি। তুমি কি একটু অন্য ঘরে যাবে? বলল। আমি মার সঙ্গে একটু ব্যক্তিগত কথা বলবো। চোখ কপালে উঠল নানির। ঠোঁট কামড়ে ধরলেন তিনি। তারপর একটিও কথা না বলে গোড়ালির উপর ভর করে খুললেন। দুপদাপ পা ফেলে ঢুকলেন কিচেনে। ঘরের দরজা বন্ধ করে দিল অ্যানি। মা,
ফোনে হিসিয়ে উঠল অ্যানি। আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এই গর্তের মধ্যে থাকতে পারবো না। কামন ডার্লিং, অনর শোনালো মার কণ্ঠ। বাসাটাও তো খারাপ না, মাত্র তো এলি, কটা দিন যাক। এ বাড়িতে আমার আশা হতো কিনা তাই সন্দেহ। ওরা আমাকে অনেকক্ষণ দাঁড়া করিয়ে রেখেছে প্ল্যাটফর্মে। চিন্তা করো, অন্ধকারে আমি একা দাঁড়িয়ে আছি, কেউ যদি আমাকে খুন করে ফেলতো। স্টিল ওয়াটারে, হেসে উঠল ওর মা। ওখানে খুন খারাপির ঘটনা ঘটে না। অ্যানির মা আর তার স্বামী বিলাসবহুল একটা হোটেলে উঠেছে। সে মেয়ের সঙ্গে যখন কথা বলছে ওই সময় তার সুদর্শন স্বামীটি ত্বকে আফটার শেভ লোশন লাগাতে ব্যস্ত। প্লিজ মা, কাতর গলায় বলল অ্যানি। আমার মনে হচ্ছে এরা আমাকে নিয়ে মশকরা করছে। চিন্তা করতে পারো, গ্র্যানি আমাকে বলছে পাড়ার ছেলেদের সঙ্গে ট্রিক অর ট্রিটিংয়ে যেতে, অথচ তাদেরকে আমি চিনিও না। যাচ্ছিস না কেন? গেলে মজাই পাবি। খিলখিল করে হেসে উঠল মা। অ্যানি কল্পনায় দেখতে পেল সৎ বাবা মায়ের কোমর জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষছে। হাড় জমে যাওয়া শীতের মধ্যে হাস্যকর ছদ্মবেশ নিয়ে আমি খেলতে যাব? গলা চড়ালো অ্যানি। অসম্ভব। একটু থেমে বলল, তোমাকে খুব মিস করছি মা। তার চোখে জল এসে গেছে। তুমি আমাকে তোমাদের সঙ্গে নিয়ে গেলে না কেন? অ্যান, এরকম ভাবে এর আগেও বহুবার আমরা দেশের বাইরে গেছি। ডন আর আমি এসেছি ব্যবসার কাজে। তুই এখানে এলে মোটেই ভালো লাগতো না তোর। তুমি কি করে জানো? তুমি তো কোনোদিন আমাকে তোমাদের সঙ্গে বাইরে নিয়ে যাওনি। ফর হেভেন্স সেক অ্যান, তোর ধারণাও নেই তুই কতটা সৌভাগ্যবতী। আমেরিকার অন্যতম নামি দামি স্কুল মেফিল্ড, তোকে ওখানে পড়ানোর জন্য ডনের অনেকগুলো টাকা লাগছে। তোর বরং ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। জানি না কেন এখন এসব আবল তাবল বলছিস। ছুটিটা নানুর সঙ্গে ওখানে কাটাবি এই শর্তে তো তুই রাজি হয়েছিলি। আমি রাজি হইনি, তোমরা জোর করেছিলে। তুমি আর সে, তুমি আমার কথা শুনতেই চাও না। আমার চাওয়া পাওয়া নিয়ে তোমার একটুও মাথা ব্যথা নেই। লং ডিস্টেন্স কলে তোর সঙ্গে ঝগড়া করার ইচ্ছে আমার নেই শোনা। অনেকগুলো টাকা যাচ্ছে। থ্যাঙ্কসগিভিং ডেতে তুই বাড়ি ফিরতে পারিস। আমি ফিরে এসে মেফিল্ডে যাব, তখন এসে বিষয়টি নিয়ে তোর সঙ্গে কথা বলি। মেফিল্ড আমি ঘেন্না করি, চিৎকার দিল অ্যানি। আর ঘেন্না করি ওকে। তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি মরে গেলেই ভালো হবে। দুম করে ফোন রেখে দিল অ্যানি। থরথর করে কেঁপে উঠল ক্রেডল। এই এই, রান্নাঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন নানি, হাতে ছোট চীনামাটির প্লেটে একখণ্ড পাই। হ্যালোইন ডেতে অমন অলক্ষণে কথা বলতে নেই। তুমি আড়ি পেতে আমাদের কথা শুনছিলে? রাগে বিট মুলের মতো লাল হয়ে গেল অ্যানি। অমন চেঁচিয়ে কথা বলছিলে তুমি, না শুনে উপায় আছে? বললেন নানি। তবে আমি আড়িটারি পাতিনি, তোমাকে কুমড়োর পাই দিতে এসেছিলাম। কুমড়োর পাই আমার দু চক্ষের বিষ। গলা ফাটালো অ্যানি। টান মেরে রানীর হাত থেকে প্লেটটা নিল, তারপর সজোরে ছুঁড়ে মারল। মিসেস জনস্টনের কানের পাশ দিয়ে সা করে ছুটে গেল ওটা। বাতাস লেগে নানের চুল উড়ল। রান্নাঘরের দরজা পার হয়ে ফ্রিজের গায়ে বাড়ি লেগে ঝনঝন শব্দে ভাঙল প্লেট। টুকরোগুলো ছড়িয়ে পড়ল মেঝে, আর হলুদ পাই লেপটে গেল ফ্রিজের গায়ে, যেন কোনো বাচ্চা ছেলে হাত দিয়ে যা ইচ্ছে তাই রং মেখে রেখেছে ওখানে। দম বন্ধ করার নীরবতা নেমে এলো ওখানে এক মুহূর্তের জন্য। মস্ত একটা অপরাধ করে ফেলেছে বুঝতে পেরে, এবং এজন্য কপালে যে কি দুর্ভোগ রয়েছে অনুমান করে ভয়ে মুখ সাদা হয়ে গেল অ্যানি। সে এক ছুটে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল নাথানের সঙ্গে। সে সিঁড়ি বেয়ে নামছিল। এত তাড়া কিসের? আগুন লেগেছে কোথাও? জিজ্ঞেস করলো নাথান। প্রশ্নের জবাব না দিয়ে তাকে পাশ কাটিয়ে উপরে উঠতে লাগলো অ্যানি। তোমার মার পুরনো ঘরটা তোমার জন্য গুছিয়ে রেখেছি। হাঁক ছাড়ল নাথান। ডান দিকের প্রথম কামরা।
দরম করে বেডরুমের দরজা বন্ধ করলো অ্যানি। ঝাঁপ দিয়ে পড়লো বিছানায়, তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। মুখে কৃত্রিম হতাশ ভাব ফুটিয়ে নানি এলেন নাতনির পেছনে পেছনে। দরজা খুলে উকি দিলেন ভেতরে। এত মেজাজ দেখাতে হয় না লিটল লেডি, বললেন তিনি। যতক্ষণ না কৃতকর্মের জন্য অনুতপ্ত হচ্ছ, ওখানেই পড়ে থাকো। দরজায় তালা মেরে তিনি ফিরে এলেন রান্নাঘরে। নাথান মেঝে থেকে প্লেটের ভাঙ্গা টুকরো তুলছে। একদম মায়ের মেজাজ পেয়েছে, বললেন গ্র্যান্ডমা। যেমন মা তেমন মেয়ে, মন্তব্য করল নাথান। এত কষ্ট করে রান্না করা পাইটা ছুঁড়ে ফেলে দিল। মিসেস জনস্টন এক টুকরো কাপড় নিয়ে ফ্রিজের গায়ে লেগে থাকা আবর্জনা মুছতে লাগলেন। ওর ঘরেই থাকুক কিছুক্ষণ, খিদে পেলে নিজেই আসবে। অ্যানির আকুল ক্রন্দন আস্তে আস্তে গোঙ্গানি, সেখান থেকে ফোপানি, সবশেষে নাক টানা শব্দে পরিণত হলো। কেউ ওর কান্নাকাটি পাত্তা দিচ্ছে না দেখে চিত হয়ে শুয়ে রইল। তাকিয়ে রইল নানা ভাইয়ের আঁকা চাঁদতারা মার্কা ছাদের দিকে। তারপর হোল্ড অন খুলে খেলনা কুকুর সুইটোকে বের করে বুকের মধ্যে চেপে ধরে থাকল। একটা অদ্ভুত শান্তি অনুভব করল। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে বিছানায় উঠে বসলো অ্যানি। পা ঝুলিয়ে দিল খাটের কিনারে। মার ঘরটা যদ্দূর মনে পড়ে এরকম ছোটই ছিল। আর কোনো কিছু পরিবর্তন করা হয়নি এখানে। ঘরের গন্ধটাও আগের মতোই। ঘরে জানালা দুটো। বড় জানালাটি রাস্তার দিকে মুখ ফেরানো। ছোটটি দিয়ে তাকালে পেছনের বাগান চোখে পড়ে। অ্যানির মনে আছে বাগানে একটি লম্বা উইলো গাছ ছিল। দুটো জানালাতেই হলুদ পর্দা ঝুলছে। বিছানার চাদর এবং ল্যাম্পশেডও একই রঙের। দেয়ালে রূপকথার গল্পের ওয়ালপেপার লাগানো। সিন্ড্রেলা আর স্নো হোয়াইটের ছবিওয়ালা ওয়ালপেপার। সুইটোকে বগলে চেপে ধরে খাট থেকে নামলো অ্যানি। সোনালি রঙের পুরনো কার্পেটে পায়চারি করতে লাগলো। নানির সঙ্গে বাজে ব্যবহার করে ফেলেছে বলে এখন লজ্জা লাগছে। ভাবলো নিচে গিয়ে ক্ষমা চাইবে, কিন্তু মনে পড়লো নানু দরজায় তালা লাগিয়ে গেছেন, বেরোনো যাবে না। ও ম্যাপল কাঠের ড্রেসিং টেবিলটার সামনে চলে এলো। গ্র্যানি টেবিলের ওপর বাগান থেকে তুলে আনা একগুচ্ছ তাজা ফুল রেখেছেন। ঝুঁকে গোলাপ ফুলের গন্ধ নিল অ্যানি। ফুলের বাটির পাশে রূপলি ফ্রেমে বাঁধানো একটি ছবিতে ওর দৃষ্টি আটকে গেল। ফ্রেমটি হাতে নিয়ে তাকালো অ্যানি। ফ্যামিলি ফটোগ্রাফ। 3 জন মানুষকে দেখা যাচ্ছে ছবিতে। হাতে হাত ধরে হাসি মুখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। একজন লম্বা মানুষ, বয়স হবে 41-42, কালো ঝলমলে চুল আলগা হয়ে পড়ে আছে 2 কাঁধে। আর তাদের মাঝখানে মোটা সোটা সাদামাটা চেহারায় একটি মেয়ে, যার সঙ্গে অ্যানির অবয়বের অদ্ভুত মিল রয়েছে। এটা নিশ্চয়ই তার সুন্দরী ফুর্তিবাজ মায়ের ছবি নয়। যদি তাই হয় তবে বলতেই হবে মা আমূল বদলে ফেলেছে নিজেকে। অ্যানি সবসময় অবাক লাগতো ভেবে মার কাছে পারিবারিক কোনো ছবি নেই কেন। মা তার ছোটবেলার গোবেচার টাইপের চেহারা মেয়েকে দেখতে দিতে চায়নি বলেই সমস্ত ছবি সরিয়ে ফেলেছে। অ্যানিও কি তার মায়ের মতো সুন্দরী হতে পারবে? আয়নায় নিজেকে দেখতে লাগলো। দেখতে মোটেই ভালো লাগছে না। ওর চেহারার মধ্যে একমাত্র সম্পদ সুন্দর চোখ জোড়া, কান্নাকাটির ফলে লাল টকটকে। ওর গায়ের রঙও খুব ফর্সা না। আর ওর চুল, ওর পেছনে কালো আকাশের পটভূমে ফুটে থাকা উইলো গাছটি যেন সহানুভূতি নিয়ে তাকিয়ে রইল ওর দিকে। নিচ থেকে ভেসে এলো উচ্চকিত হাসির আওয়াজ। সামনের জানালায় গিয়ে উকি দিল অ্যানি। কতগুলো বাচ্চা ছেলে পেলে নানান রং বেরঙের পোশাক পরনে, হাসতে হাসতে আর গল্প করতে করতে হেঁটে যাচ্ছে ম্যাপল স্ট্রিটের দিকে। ওরা চলে যাওয়া পর্যন্ত জানালার সামনে দাঁড়িয়ে রইল অ্যানি। তারপর ঘুরল, সুইটোকে মুখের সামনে ধরে ভয়ঙ্কর গলায় বলল, যেন কুকুরছানাটা মানুষ, ওদেরকে দরকারটা কি? ও আবার ফ্রেমে বাঁধানো ছবিটি তুলে নিল হাতে। ছবির 3 জন মানুষকে খুব সুখী এবং স্বাভাবিক লাগছে। অ্যানি কেন এরকম একটি পরিবার পেল না? নিজের অজান্তেই চোখে জল এসে গেল ওর। নিজের ওপর রাগ হলো খুব। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো।
ও ঘরে একা নয়। আয়নায় আরো কার যেন ছায়া পড়েছে। আরেকটি মুখ ওর কাঁধের উপর দিয়ে উকি মারছে। গায়ে গরম পানি পড়া বিড়ালের মতো কোকিয়ে উঠল অ্যানি। পাই করে ঘুরল, হাত থেকে ছবিটি মেঝেতে পড়ে ঠন ঠন শব্দ তুলল। মুখখানা জানালার বাইরে যেন ভেসে রয়েছে শূন্যে। কঙ্কালের মতো সরু, কোটরে ঢোকা চক্ষু প্রায় দেখাই যায় না। এরকম ভয়ঙ্কর চেহারা শুধু দুঃস্বপ্নেই হানা দেয়। আর এই মুখটি অ্যানি দেখেছিল সেই বড় বাড়িটির জানালায় উকি দিচ্ছে। মেয়েটির নোংরা চটচটে সোনালি চুল ঘিরে রয়েছে কুয়াশার ভৌতিক অপার্থিব একটা বৃত্ত। অ্যানি ফটোটি তুলতে উবু হয়েছে। জানালার মেয়েটি হাড্ডিসার একটি হাত তুলে ইশারায় ডাকল। ঠোঁটে আঙ্গুল রাখল অ্যানি, ইঙ্গিতে মেয়েটিকে কথা বলতে মানা করছে। তারপর পা টিপে টিপে মেয়েটির সামনে চলে এলো। তুমি পাগল নাকি? ফিসফিস করলো অ্যানি। ভয়ে আমার প্রাণ উড়ে যাচ্ছিল। তুমি বাইরে যাবে কিনা জানতে এসেছিলাম। মেয়েটি প্রথম দর্শনে যাকে মনে হচ্ছিল ভেসে আছে শূন্যে, এখন বোঝা গেল সে উইলো গাছের একটি ডালে বসে আছে। সুতির স্কার্টের নিচে তার নগ্ন পা দুখানি ঘরের মতো দুলছে। যাবে বাইরে? জিজ্ঞেস করলো মেয়েটি। নাকি এখানে দাঁড়িয়ে ভেজর ভেজরই করবে? আমি বেরোতে পারবো না, করুণ গলায় বলল অ্যানি। আমার গ্রানি আমাকে বাইরে থেকে তালা মেরে রেখেছে। কেন? কারণ উনি একটি বুড়ো বাদুর, তাই। লোকে খামোখা কাউকে ঘরে তালা মেরে রাখে না, আমি জানি, কারণ আমার জীবনে এরকম ঘটনা বহু ঘটেছে। আচ্ছা, স্বীকার করছি, খামোখা আমাকে তালা মেরে রাখা হয়নি, বলল অ্যানি। তবে বিরাট কোনো অন্যায়ও আমি করিনি, শুধু অখাদ্য কিছু কুমড়োর পাই তার দিকে ছুঁড়ে মেরেছিলাম। কুমড়োর পাই? তুমি দেখছি একটা পাগল। কুমড়োর পাই আমার যা প্রিয়। ধ্যাত, ওই জিনিসটা দেখলেই ঘিন ঘিন করে গা। আচ্ছা, পরের বার আমার জন্য কিছু পাই রেখে দিও, কেমন? রাখবো। না খেয়ে মরে যেতে রাজি, তবু কুমড়োর পাই আমি মুখে তুলব না। বুঝলাম, বলল মেয়েটি। তুমি যদি বেরোতে না পারো, আমি কি ভেতরে আসতে পারি? বাইরে খুব ঠান্ডা, গাছের ডালে বসে থেকে কোনো আরাম পাচ্ছি না। অ্যানি উদ্বিগ্ন চোখে একবার ফিরে তাকালো। ঠিক আছে, বলল। এসো, তবে বেশিক্ষণের জন্য নয়, একদম চুপ হয়ে থাকতে হবে কিন্তু। দুষ্টু ডাইনি বইটা টের পেলে কিন্তু আমার জ্যান্ত ছাল ছাড়াবে। নিচতলায় দুষ্টু ডাইনিটা কমলা লেবুর খোসা ছাড়াচ্ছিলেন। এমন সময় উপরতলায় ফটো ফ্রেম মেঝে আছড়ে পড়ে ঝনঝন শব্দ তুলল। দারুণভাবে চমকে গেলেন তিনি। কিসের আওয়াজ হলো? শব্দের উৎস মুখে তাকিয়ে জিজ্ঞেস করলেন মিসেস জনস্টন। দাঁত বের করে হাসল নাথান। রাতের বেলা যেসব জিনিস শব্দ করে। ঘরটার 12টা বাজাচ্ছে না তো? শঙ্কা প্রকাশ করলেন নানি। ওর ঘরের দরজা খুলে দেব? কত দূর থেকে এসেছে মেয়েটা, এখনো কিচ্ছু মুখে দেয়নি। নাথান রসুনের কোয়া ভেজাচ্ছিল ব্র্যান্ডিতে। অ্যানি আরো আধা ঘন্টা ঘরে আটকা থাকলেও কোনো ক্ষতি নেই। দেখে তো মনে হলো না ওর খিদে পেয়েছে, বলল সে। হয়তো বা। হাতের কাজটা শেষ করে ওর জন্য কোক আর বিস্কিট নিয়ে যাব। কিন্তু ওরা কেউ জানলো না ওদের ওপর তলায় কি ঘটতে চলছে। তোমার ঘরটি তো বেশ আরামের। অ্যানের গোপন দর্শনার্থী হাঁটুর কাছে তার স্কার্ট আঙ্গুল দিয়ে সমান করতে করতে সংপ্রশংসু দৃষ্টিতে তাকালো চারপাশে। আমার ঘর তোমারটার অর্ধেকও হবে না আয়তনে, আর এত সুন্দর তো নয়ই। বিছানায় বসলো সে আরাম করে, চাদরে মৃদু চাপড় মেরে ইশারা করলো অ্যানিকে ওর পাশে এসে বসতে। মোটামুটি আর কি, বলল অ্যানি। তবে আমার জন্য খুব বেশি ছেলে মানুষের ঘর। এটা আসলে আমার মার কামরা হিসেবে ব্যবহার করা হতো। শেষ যেবার এখানে ছিলাম আমি, তারপর থেকে ঘরটির কোনো পরিবর্তন করা হয়নি। সেটা কবেকার কথা? 9 বছর আগে।
তখন আমার বয়স 6। এই জন্যই তোমাকে আমি আগে দেখিনি, ঠোঁট কামড়ালো মেয়েটা। আমরা এখানে এসেছি বছর 2 হলো, নাকি তারও আগে। বুড়ো কুচকে মনে করার চেষ্টা করলো সে। মনে পড়ছে না বলে হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করলো। সরু সাদা হাতটি বাড়িয়ে দিল সে। আমি অ্যামি, বলল মেয়েটি। অ্যামি উইলিয়ামস। তোমাকে আসতে দেখলাম। অ্যানি বাড়ানো হাতখানা ধরে ঝাঁকিয়ে দিল, মরা মাছের মতো ঠান্ডা হাত। অ্যানি গ্রসভেনর, নিজের পরিচয় দিল ও। বিবর্ণ বিষণ্ণ মুখটির দিকে তাকালো অ্যানি। হঠাৎ মনে হলো দেয়ালগুলো সরু হয়ে যাচ্ছে, ঢালু হয়ে যাচ্ছে মেঝে। একবার কানে ইনফেকশন হয়েছিল ওর, তখন এরকম অদ্ভুত অনুভূতি হয়েছিল। ওর মনে হচ্ছে অ্যামির মুখটা যেন গলে যাচ্ছে। অ্যামি শরীরের ভেতর দিয়ে দেখতে পাচ্ছে ও, মাথার খুলি ভেদ করে চলে যাচ্ছে দৃষ্টি। হঠাৎ ঘরের বাইরে নিজেকে আবিষ্কার করলো অ্যানি, কিংবা বলা যায় শরীরের অর্ধেক অংশ। বাকি অংশ এখনো রয়ে গেছে ঘরের ভেতর। একজন দর্শক যেন দুটা বিকল্প পৃথিবীতে ভেসে বেড়াচ্ছে, যেন দুজন মানুষ এক হয়ে গেছে। তার একজন দেখছে, অপরজন জলে ভেজা ঘাসের মধ্যে ডুবে যাচ্ছে। তখন অপরজন তাকে দখল করলো এবং যেন দুঃস্বপ্ন দেখতে শুরু করলো সে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। বুলেটের মতো বৃষ্টির ফোঁটা পড়ছে তার খোলা মাথায়। সদ্য জন্ম নেওয়া কুকুর ছাড়ার মতো যেন অন্ধ সে। টের পাচ্ছে পাক থেকে পা তোলার ব্যর্থ চেষ্টার জের হিসেবে বুকের খাঁচায় ধরাস ধরাস বাড়ি খাচ্ছে হৃৎপিণ্ড। মাথার উপরে গুরুম গুরুম শব্দে হুঙ্কার ছাড়ল বজ্র। বিদ্যুতের একটা চাবুক ঝলসে উঠল আকাশে। ঠিক তখন সে সচেতন হয়ে উঠল। মিশমিশে কালো একটা ছায়ামূর্তি ধীরে ধীরে উঠে আসছে মাটির নিচ থেকে। এমন সময় বেজে উঠল ডোরবেল। গুলতির মতো এদিক ওদিক ছিটকে যেতে লাগলো। হোঁচট খেলো জানালায়, মাথাটা ঘুরছে বনবন করে। নিচের রাস্তায় তাকালো। সিঁড়িতে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি মূর্তি, প্রাপ্তবয়স্কদের সমান লম্বা তারা। দুজনের পরনে একই রকমের পোশাক, ইভিনিং স্যুট, স্কারলেট স্যাটিনের লাইন দেয়া ক্রেপ এবং থাবা। অ্যানি নিচে তাকিয়েছে। মূর্তি দুটো একসঙ্গে ওর দিকে মুখ তুলে চাইল, যেন ওর উপস্থিতি টের পেয়েছে। লাল টকটকে রং করা মুখ দুটো হাসল। রাস্তার আলো পড়ে চকচক করে উঠল তাদের সুচালো দাঁত। মাথায় কালো পরচুলা, সুতোয় নাচানো পুতুলের মতো লাগছে তাদেরকে। অশুভ, গা ছমছমে, শরীরের রক্ত হিম হয়ে গেল অ্যানির। দ্রুত পিছিয়ে এলো জানালার সামনে থেকে। ওর হাত কেমন টন টন করছে, যেন বৈদ্যুতিক শক খেয়েছে। পিছু হটতে হটতে আঙ্গুল দিয়ে হাতটা মেসেজ করতে লাগলো অ্যানি। অ্যামির মুখোমুখি বিছানায় বসল। বললে বিশ্বাস করবে না, হালকা গলায় বলতে চাইল অ্যানি। দরজায় মাত্র দুটা ভ্যাম্পায়ার দেখলাম। ওর নতুন বন্ধু ব্যাপারটা মোটেই হালকা ভাবে নিল না। ভয়ের চোটে খামচে ধরল অ্যানির হাত। কেউ যেন ওকে চিমটি কেটেছে সেরকম একটা ভাব ফুটলো চেহারায়। রক্তশূন্য মুখ। ডাবল ট্রাবল, শুকনো গলায় বলল সে। নিচে হলওয়েতে মৃদু পদশব্দ হলো। তারপর শোনা গেল ক্যাচকোচ আওয়াজ। খুলে গেছে সদর দরজা। নানি স্বাগত জানালেন তার বাড়ির প্রথম দর্শনার্থীদের। জো, জ্যাকি, বললেন তিনি, তোমরা তো দারুণ সেজেছ। কি করবে, ট্রিক নাকি ট্রিট? অ্যানি আমাদের সঙ্গে যাবে কিনা খোঁজ নিতে এসেছিলাম। অ্যামির মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল। অ্যানির বাহুতে তার হাতের চাপটা বাড়ল। মানা করার ভঙ্গিতে প্রবল বেগে মাথা নাড়তে লাগলো। দুঃখিত ছেলেরা, অম্লান বদনে মিথ্যা কথা বললেন নানি। অ্যানির খুব ঠান্ডা লেগেছে, আজ আর যেতে পারবে না। ধ্যাত্তেরি, বলল একটি ছেলে।
ও পরে পার্টিতে যাবে, তখন ওর সঙ্গে তোমাদের দেখা হবে। মিষ্টি খাবে? না মিসেস জনস্টন, যাই তাহলে। অ্যানি কল্পনায় দেখল সাদা মোজা পরা হাত নেড়ে বিদায় জানিয়ে অন্ধকারে মিলিয়ে গেছে ভ্যাম্পায়ার দুটো। নিচতলার দরজা বন্ধ হবার শব্দ হলো। নানি পায়ের আওয়াজ তুলে ফিরে গেলেন রান্নাঘরে। অ্যামি অবশেষে ছেড়ে দিল অ্যানের হাত। ও যেখানে খামচে ধরেছিল সে জায়গাটা টলতে লাগলো অ্যানি। কাল যে ওখানটায় দাগ পড়ে যাবে সে ব্যাপারে সন্দেহ নেই। তোমার হয়েছেটা কি? হিসিয়ে উঠল। ও দুটোর ঘাড়ে কাছেও ঘেঁষো না, বলল অ্যানি। সত্যিকারের বদমাশ দুটো। বড়দেরকে বোকা বানিয়ে মজা পায়, এমন ভাব করে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কিন্তু অন্ধকার গলিতে যদি তোমাকে একা পেয়ে যায় তো? আমার সঙ্গে লাগতে আসুক, বুঝিয়ে দেব মজা, বলল অ্যানি। ওর কোনো বন্ধু নেই, খেলারও সাথী নেই, একা একা বড় হয়ে উঠেছে বলে ধাতটাও শক্ত হয়েছে, পরোয়া করে না কাউকে। তাহলে চলো প্রমাণ করে দেখাবো। পারবো না বললামই তো, আমাকে আটকে রেখেছে। তাতে কি, কেউ আমাকে কখনো আটকে রাখতে পারেনি। আর আমার বাসায় জানালার ধারে এরকম কোনো গাছও নেই। অ্যামি জানালার চৌকাঠে পা রাখলো, যেভাবে এসেছে সেভাবে নেমে যাবার প্রস্তুতি নিচ্ছে। অবশ্য তুমি যদি ডরাও। আমি কখনো ডরাই না, ক্ষিপ্ত গলায় বলল অ্যানি। আমার তো পড়ার কিছু নেই, কস্টিউম লাগবে আমাদের, নইলে সত্যিকারের ট্রিক আর ট্রিট হবে না। ওয়ার্ড্রোবের দরজায় ঝুলে থাকা রং জ্বলা পরীর কস্টিউমের দিকে ইশারা করল অ্যানি। ওগুলো পরলেই পারো। ওগুলো পরলে বিশ্রী লাগবে না, বলল অ্যানি। আমার মায়ের কস্টিউম, তাছাড়া এই কস্টিউম পরে 5 কদমও যেতে পারবো না, ধরে ফেলবে শেরিফ। তার সঙ্গে আমার গ্র্যানের খুব দোস্তি। তাহলে চলো ভূত সাজি, প্রস্তাব দিল অ্যামি। বিছানার চাদরে সারা শরীর মুড়ে নেব, তাহলে কেউ আমাদেরকে চিনতেও পারবে না। ফাজলামি হচ্ছে? তাহলে তুমিই বরং বুদ্ধি দাও। এসো, আমি গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করছি। চোখের আড়াল হয়ে গেল সে চোখের পলকে। তাড়াতাড়ি মন স্থির করে ফেলো। শূন্য থেকে ভেসে এলো অ্যামির ভৌতিক কণ্ঠ। আমি সারা রাত তোমার জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না। এক মুহূর্ত ইতস্তত করলো অ্যানি। খোলা জানালা দিয়ে শরতের বাতাস বয়ে আনছে উত্তেজনা আর রোমাঞ্চের গন্ধ। কি করবে অ্যানি? বাড়িতে থাকা মানে বিরক্তিকর একটি সন্ধ্যা পার করা, সবার সাথে অনিচ্ছা সত্ত্বেও হেসে হেসে কথা বলা, তারপর শুতে যাওয়া। না, এসব করার মোটেই ইচ্ছা নেই ওর। সে জানালা দিয়ে গলা বের করল। ওখানেই থাকো, কর্কশ গলায় ফিসফিস করল অ্যানি। আমি আসছি। দ্রুত বিছানার চাদর আর কম্বল তুলে ফেললো ও। তারপর নতুন করে বিছানা করলো, চাদরের নিচে রাখলো যেন দেখলে মনে হয় ও শুয়ে আছে বিছানায়। সুইটোকে হোলডলের পাশে চাদরের তলা দিয়ে শুধু কালো কান দুটো বের হয়ে থাকলো। তারপর তড়িঘড়ি এগিয়ে গেল জানালায়, চৌকাঠের ওপর দিয়ে দলা পাকানো বিছানার চাদরগুলো ছুঁড়ে মারল নিচে। তারপর চড়ে বসলো উইলো গাছে। একটু পরে নানি এসে হাজির হলো নাতনির ঘরে, হাতে কোকো আর বিস্কিটের ট্রে। বেডরুমের নিচে এঁকে বেঁকে শুয়ে থাকা কাঠামোটার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। হাতের ট্রেটি ড্রেসিং টেবিলের ওপর রেখে শায়িত শরীরটির দিকে এগিয়ে গেলেন। অ্যানি, ডাকলেন তিনি। অ্যানি সোনা, তোমার জন্য সাপার এনেছি। কোনো সাড়া না পেয়ে তিনি বেড ক্লথ ধরে টান দিলেন। দেখলেন বিছানায় শুয়ে আছে সুইটো, পাশে হোলডল। দারুণ চমকে গিয়ে তিনি ছুটলেন খোলা জানালায়। একেবারে ঠিক সময় এসে পড়েছিলেন তিনি। দেখলেন দুটো মনুষ্য মূর্তি দ্রুত ঢুকে গেল একটা ঝোপের মধ্যে। প্রথমজন যে অ্যানি সে ব্যাপারে তিনি নিশ্চিত, কিন্তু দ্বিতীয় জনকে ডাক দিলেন তিনি। মেয়েটি ঘাড় ঘুরিয়ে তাকালো। রাস্তার বাতির আলোয় পরিষ্কার দেখা গেল তার মুখ। ঈশ্বর রক্ষা করো, কাঁপতে কাঁপতে বললেন মিসেস জনস্টন। জানালা খোলা রেখেই তিনি দ্রুত ছুটলেন নিচতলায়। মার্থা,
ওটাও হতে পারে না। শেরিফ জোন্স তার পেজারে কথা বলছে, মাঝে মাঝে চুমুক দিচ্ছে কফির কাপে আর কামড় বসাচ্ছে ডোনাটে। স্থানীয় একটি খাবারের দোকানে বসেছে, অসহিঞ্চু ভঙ্গিতে হাতের তালু দিয়ে কপাল মুছল সে। হ্যালোইনের রাত মানুষকে দৃষ্টিবিভ্রমে শিকার করে। ধোয়া ওঠা জাগ থেকে গরম কফি শেরিফের কাপে ঢেলে দিল মেবেলিন লেভিভিস। তার দিকে তাকিয়ে সহানুভূতির হাসি হাসল। শেরিফ মেবেলিনের কবজিতে মৃদু চাপ দিয়ে ইশারা করলো ওকে আরেকটুক্ষণ থাকার জন্য। হ্যাঁ মার্থা, জানি তুমি খুব দুশ্চিন্তা করছো। অবশ্যই খেয়াল রাখবো আমি। না, ওর মাকে ফোন করা ঠিক হবে না, বেচারি খামোখা চিন্তা করবে। ম্যাপল স্ট্রিটের শেষ মাথায় ভাড়া বাড়িটির জানালার ধারে আর্ম চেয়ারে বসা উল বুনতে থাকা মহিলাটি চোখ বুজে বিশ্রাম নিচ্ছিল। তার স্বামী বিলি শীঘ্রই বাড়ি ফিরবে। পাশের একটি রাজ্যে গেছে ব্যবসার কাজে। আশা করলো বিলির মেজাজ ভালো থাকবে। যদিও এতে সন্দেহ আছে, আজ কোনো ঝগড়াঝাটি হোক মহিলাটি তা চায় না। আজ রাতে অনেক করুণ স্মৃতি মনে পড়ে যাচ্ছে তার। চোখ মেলল সে, তাকালো বুড়োর দিকে। ওখানে ফ্রেমে বাঁধানো একটি কিশোরীর ছবি। মেয়েটির চুলগুলো বেশ ঝলমলে, পরনে সুতির পোশাক। মহিলার হঠাৎ ব্যথাতুর একটি ভঙ্গি ফুটল। কোল থেকে উলের কাটা খসে পড়ল মেঝে। সে ওটা তুলল না, যেমন ছিল তেমনই পড়ে রইল। প্লাস্টিক কাউন্টার টপে পেজারটি উপর করে রাখলো শেরিফ। মার্থা জনস্টন, বলল সে। নিজের কাপে 4 চামচ চিনি ঢেলে নিল। তার নাতনি অ্যানি বেডরুমের জানালা খুলে পালিয়েছে। তার তখন ফিট হবার দশা। ওনাকে দোষ দেয়া যাবে না। মেবেলিন কাউন্টারে লেগে থাকা পিচ্ছিল শস্যকণা মুছল, বিশেষ করে গত বছরের ঘটনার পরে। তবে উনি বলছেন অ্যানি নাকি এমএ উইলিয়ামসের সঙ্গে পালিয়েছে। লাল চুলের মেবেলিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বেশি মদ গিলে ফেলেছেন নাকি ভদ্রমহিলা? তার কণ্ঠ শুনে মনে হয়নি তিনি মদ পান করেছেন। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন কেবল। হয়তো মানসিক শক্তি হারিয়ে ফেলেছেন। তুমি নিশ্চয়ই ভাবছো না ঝকঝকে একটা গ্লাস ন্যাকড়া দিয়ে খামোখাই মুছছে মেবেলিন। মানে তুমি তো কোনো লাশ খুঁজে পাওনি, পেয়েছো কি? এক ঢোক কফি পান করলো শেরিফ। তুমি তো জানোই আমরা কিছু পাইনি। জঙ্গলে খুঁজেছি, লেকে ডুবুরি নামিয়েছি, কিন্তু কিছু পাইনি। তাহলে এটা একটা সম্ভাবনা নেই। এক কথায় নাকচ করে দিল জোনাস। তাছাড়া যদি সত্যিও ওটা সে হয়, আমি জানি তা হতে পারে না। সে কেন সোজা নিজের বাড়ি গেল না? কেন মার্থা জনস্টনের বাগানে ঘুরঘুর করছিল? হয়তো ভয় পেয়েছিল, বলল মেবেলিন। বিলির কেমন মেজাজ জানোই তো। হতে পারে না ও বাড়ি ফিরতে ভয় পাচ্ছিল? আমি তোমাকে বলছি এমএ উইলিয়ামস কোনোদিন বাড়ি ফিরবে না। ওর কি হয়েছে বলে তোমার ধারণা জোনাস? আমার ধারণা ও পালিয়েছে, তারপর হারিয়ে গেছে। গত বছরের আবহাওয়া ছিল খুবই খারাপ। অমন বিশ্রী আবহাওয়ায় বাইরে বেশিক্ষণ কারো টিকে থাকার কথা নয়। তবু একটা বাচ্চা মেয়ে স্রেফ অদৃশ্য হয়ে গেল সবার চোখের সামনে থেকে, কেমন অদ্ভুত না? খবর দেখো। করুণ চেহারা নিয়ে মাথা দোলাচ্ছে শেরিফ। এরকম হামেশাই ঘটছে। আর ওই মোটরসাইকেল চালক? ও হ্যাঁ, সেই রহস্যময় মোটরসাইকেল আরোহী। ওকে নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। হয়তো অচেনা অজানা কেউ আমাদের শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল। যমজ 2 ভাই বলেছিল অ্যামিকে তারা ওই লোকটির সঙ্গে মোটরসাইকেলে দেখেছে। শুধু ওরাই দেখেছে, আমিও দেখেছি তাকে। শিউরে উঠে বলল মেবেলিন। কি ভয়ঙ্কর শীতল নীল চোখ, সাপের মতো মুখ। ওই মুখ একবার দেখলে ভোলা যায় না।
30 মাইল দূরে ইস্ট ওয়েস্ট হাইওয়ের মূল রাস্তায় একজন মোটরসাইকেল চালক অন্ধকারে তার বাইক চালিয়ে যাচ্ছিল। পরনে চামড়ার জ্যাকেট আর মাথায় চকচকে কালো হেলমেটে তাকে মনে হচ্ছিল প্রকাণ্ড এক শিকারী পোকা। ঘন্টায় 100 কিলোমিটার বেগে সা করে সে পাশ কাটালো একটি সাইনপোস্ট, ঢুকে পড়ল একটি আন্ডারপাসে। এই সরু রাস্তাটি চলে গেল স্টিল ওয়াটার শহরের দিকে। অপর প্রান্ত থেকে যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো বাঁধাকপি বোঝাই একটি ফার্ম লরি। অল্পের জন্য মোটরসাইকেল আর লরির মুখোমুখি সংঘর্ষ হলো না, সশব্দে ব্রেক কষল লরিওয়ালা। জানালা দিয়ে মুখ বের করে ক্রমে অপসৃয়মান মোটরসাইকেল আরোহের উদ্দেশ্যে ঘুষি নেড়ে দেখালো। জবাবে মোটর বাইকওয়ালা জ্যাকেটের পেছনে কুণ্ডুলি পাকিয়ে থাকা একটি সাপ তার চেরা জিভ লক লক করে বের করে যেন ভেঙচি কাটল লরির ড্রাইভারকে। বাইক চালক ঠাট্টার ভঙ্গিতে একটি স্যালুট ঠুকল লরির চালককে। তারপর পেছনে প্রচুর ধোঁয়া ছাড়িয়ে রাতের আধারে মিলিয়ে গেল মানুষ এবং যন্ত্র উভয়ে। শেষ চুমুক দিয়ে কফির মগটা কাউন্টারে রেখে দিল শেরিফ। যাকগে, বলল সে, এখন আমি চলি, দেখি অ্যানির কোনো খোঁজ পাই কিনা। কফির দাম চুকিয়ে মেবেলিনের গালে আদর করে চাপড় দিল। যদি কিছু চোখে পড়ে, যে কোনো কিছু, আমাকে ফোন করো, কেমন? আচ্ছা। ভাঙতিটা শেরিফকে এগিয়ে দিল মেবেলিন। জনস্টনের বাচ্চাটাকেও খুঁজতে বলছো তুমি? যদি সন্ধান পাও সোজা বাড়ি যেতে বলো, নইলে আমার কাছে ওকে জবাবদিহি করতে হবে। মেয়েটা দেখতে কেমন? অবিকল ওর মায়ের মতো, জবাব দিল জোনাস। সুইং ডোর ঠেলে কুয়াশা ঘেরা কার পার্কে পা রাখল। মোটাসোটা এবং মুখে ফুটকি দাগ। আপন মনে নিরাসক্ত গলায় বলল মেবেলিন। মেরি বেথ জনস্টনের মধ্যে যে কি পেয়েছে জোনাস বুঝতে পারে না সে। মহিলাকে নিশ্চয়ই খুব ভালোবাসে ও, তাই 15 বছর পরেও ভুলতে পারেনি। মেবেলিন যখন ভেবেছে ও একটা সুযোগ নেবে, ঠিক তখন তার প্রতিদ্বন্দ্বী কোত্থেকে এসে জোনাসের মনে পুরনো প্রেমিকার সমস্ত স্মৃতি আবার জাগিয়ে তুলেছে। সেই মোটর সাইকেলওয়ালার মতো সেও মেরি বেথ জনস্টনকে খুঁজছিল। বলেছিল সে নাকি বেথের পুরনো বন্ধু। বলেছিল সে বেথের আশেপাশেই কোথায় যেন থাকে। জোনাসকে তখন এসব কথা বলেনি মেবেলিন। পুরনো স্মৃতিগুলো পুনর্জীবিত করে তুলতে চায়নি মনে। তার কি উচিত ছিল বলা? অ্যামি উইলিয়ামসের অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে বাইকওয়ালার কোনো ভূমিকা আছে? এখন বলবে মেবেলিন? জোনাস তো চলে গেছে। সে ডেক সিটে একটি দেশাত্মবোধক এবং ওয়েস্টার্ন সিডি ঢোকালো। বেজে উঠল স্ট্যান্ড বাই ইয়োর ম্যান গানটি। খালি খাবার ঘরের প্রতিধ্বনি তুল্য সুর। অ্যানি এবং অ্যামি স্বচ্ছন্দে পায়ে হেঁটে চলছে পেভমেন্ট দিয়ে। নানান প্রশ্ন জেনে নিচ্ছে একে অপরের সম্বন্ধে। তুমি আসলে এখানে কি করতে এসেছো? জিজ্ঞেস করলো অ্যামি। আমার মা আর তার নতুন স্বামীটি গেছে বিজনেস ট্রিপে। আমাকে সঙ্গে নিতে চায়নি, তাই গ্রানির কাছে আমাকে পাঠিয়ে দিল। এখানে অনেক দিন থাকবে? না, ছুটি শেষ হলেই স্কুলে ফিরব। আমি বোর্ডিং স্কুলে পড়ি, সৎ বাবাই ভর্তি করে দিয়েছে। ওকে তুমি তেমন পছন্দ করো না, তাই না? ও একটা শুয়োর, এমন আচরণ করে আমার সঙ্গে যেন আমি একটা অদৃশ্য মানব। মার ধারে কাছেই আমাকে ঘেঁষতে দেয় না। মেজাজ কেমন লাগে বলো? তবে অবস্থা এর চেয়েও খারাপ হতে পারত। তুমি তো তা বলবেই। সত্যি বলছি। অ্যানির কোমরে হাত রেখে ওকে এক পাক ঘুরিয়ে দিল অ্যামি। সে কি তোমার গায়ে হাত তোলে? ভারসাম্য রক্ষা করলো অ্যানি। অবশ্যই না, মার ভয়ে গায়ে হাত তুলতে পারে না। তাহলে তো তুমি ভাগ্যবতী। অ্যামি ট্যাঙ্গো ডান্সারের মতো ওর গায়ে লাফিয়ে পড়ল। ভারসাম্য হারিয়ে দুটি মেয়েই পড়ে গেল মাটিতে। খিলখিল করে হাসল।
দিস ইজ হোপলেস, বলল অ্যানি। ছদ্মবেশ খুলতে খুলতে সিধে হলো। খামোকা এসব পড়ে এলাম, না আসলেই ভালো হতো। ঘরে থাকতাম, আরামে থাকতাম। এখন তো ইচ্ছে করলেও ফিরতে পারছো না। হাসি হাসি মুখ নিয়ে বলল অ্যামি। একটা কাজ করিয়ে এসো, চাদরগুলো গায়ে জড়িয়ে নিয়ে মুখ ঢেকে শুধু চোখ জোড়া বের করে রেখে লোককে ভয় দেখাবো। চেষ্টা করে দেখা যায়। গা থেকে চাদর খুলল অ্যানি। হঠাৎ লক্ষ্য করলো পাশে নেই অ্যামি। ও নিজের সঙ্গে কথা বলছে। বুকা বনে গিয়ে চারপাশে তাকাতে লাগলো। বু, একটা ঝোপের আড়াল থেকে লাফ মেরে বেরিয়ে এলো অ্যামি। দারুণ ভরকে গিয়েছিল অ্যামি, ভয়ও পেয়েছে। হাত বাড়িয়ে ধরতে গেল নতুন বান্ধবীকে। অ্যামি নাচের ছন্দে হালকা পদক্ষেপ সরে গেল ওর নাগালের বাইরে। তুমি খুব একটা অদ্ভুত টাইপের মেয়ে জানো, বলল অ্যানি। মাঝে মাঝে ভাবি তুমি সত্যি আমার বন্ধু কিনা। এই কথা কেন বলছো? অবশ্যই আমি তোমার বন্ধু। তাহলে অমন করে ভয় দেখাও কেন? আত্মা উড়ে যায়। মজা করছিলাম। একটা হাত বাড়িয়ে দিল থাবার মতো। ভূতেরা তো ভয়ই দেখাবে, তাই না? এই ছেলেরা, পুলিশ কারের জানালা দিয়ে হাত বাড়িয়ে ভ্যাম্পায়ারের সাজে সজ্জিত দুই যমজ ভাইকে চেপে ধরল শরিফ। মিসেস জের নাতনিকে দেখেছ? না স্যার, জবাব দিল একজন। আমরা ওকে ডাকতে গিয়েছিলাম, ব্যাখ্যা দিল অপরজন। কিন্তু ওর নানি বললেন ওর নাকি সর্দি লেগেছে, তাই বেরুতে পারবে না। কিন্তু ও কিছুক্ষণ আগে বেরিয়েছে, বলল জোনাস। আরেকটি মেয়ের সঙ্গে, মেয়েটিকে চিনি না। ওদেরকে দেখতে পেলে অ্যানিকে বলবে তার নানি তার চিন্তায় অস্থির, সে যেন এক্ষুনি বাসায় ফিরে যায়। সায় দেয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকালো দুই যমজ। আর শোনো। জি স্যার। ওই মোটর সাইকেলওয়ালাকে যদি আবার চোখে পড়ে। বাক্য অসমাপ্ত রেখে দিল জোনাস। আপনাকে অবশ্যই জানাবো। ওর সঙ্গে কথা বলার দরকার নেই, বুঝেছ? দেখতে পেলেই সোজা সবচেয়ে কাছের বাড়িতে গিয়ে থানায় একটি ফোন করে দেব। জি স্যার। আর রাস্তায় যার সঙ্গেই দেখা হোক না কেন, তাকে বলবে অ্যানিকে দেখা মাত্র যেন সে তাকে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে যেতে বলে। ওকে আমরা চিনব কি করে? যমজ দুই ভাইয়ের একজন জ্যাকি জিজ্ঞেস করল। কোনো নতুন মেয়েকে দেখলেই বুঝবে ও অ্যানি। অন্য কোনো শহরের মেয়ে নিশ্চয়ই এত রাতে বাইরে ঘুরঘুর করবে না। ওরা বলল চিনতে পারবে অ্যানিকে। ওদের কথায় সন্তুষ্ট হয়ে ক্লাচ টিপে গাড়ি নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল শরিফ। তাকে যেতে দেখলো যমজ ভাইয়েরা, ঠোঁটে বিনয়ী নম্র হাসি ফুটিয়ে। কিন্তু যেই গাড়িটি চলে গেল চোখের আড়ালে, ওদের মুখে ফুটল শয়তানি হাসি। এই অ্যানি মেয়েটা আজব তো, মন্তব্য করলো জ্যাকি। ও কি জানে না এ সময় রাস্তায় নামা মোটেই উচিত হয়নি? হাতে হাত ঘষল জো। দুষ্টু দুষ্টু। আবার ওর সঙ্গে আছে একজন, আরেকটা মেয়ে, হাসলো জ্যাকি। তারপর ওরা শীষ দিতে দিতে হাঁটতে লাগলো জনশূন্য রাস্তা। চলো বুড়ো বুলিঙ্গারের বাড়ি যাই, প্রস্তাব দিল অ্যামি। ওখানে কেউ যাবে না। কেন যাবে না? কারণ উনি স্কুল প্রিন্সিপাল, খুব খিটখিটে মেজাজ। ভূতের পোশাক পরা একটি দলকে এগিয়ে আসতে দেখে অ্যানিকে নিয়ে চট করে একটা গলিতে ঢুকে পড়ল অ্যামি। আমরা লুকাচ্ছি কেন? রাগ হলো অ্যানির। তুমি কি তোমার গ্র্যানির হাতে ধরা খেতে চাও? ডানে বামে মাথা নাড়ল অ্যানি। তাহলে লোকে আমাদেরকে যত কম দেখবে ততই ভালো। যদিও আমার কেমন যেন একটা সন্দেহ লাগছে। কি সন্দেহ? মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিয়েছে, জবাব দিল অ্যানি। কেমন হিমশীতল শোনালো ওর কণ্ঠ। অ্যানির ঘাড়ের পেছনের চুলগুলো সরসর করে দাঁড়িয়ে গেল। থামো তো, বলল। তুমি আবার আমাকে ভয় দেখাচ্ছ। কি ভীতু মেয়ে রে বাবা। অ্যামি অ্যানির কোনোই খামচে ধরে একটি বাড়ির সামনে এসে দাঁড়ালো।
ডোরবেল টিপে দিয়ে পিছিয়ে গেল কয়েক কদম। অ্যানিকে ওর পাশে এসে দাঁড়াতে বলল। দোরগোড়ায় যে মানুষটি এসে দাঁড়ালেন তার বয়স 60 ছুঁই ছুঁই। ধূসর চুলগুলো পাতলা হয়ে মাথায় টাকের সৃষ্টি করেছে, গায়ে গলফ খেলার সোয়েটার। কে গো তোমরা? একটি ছোট কুকুর আপাদমস্তক সাদা চাদরে ঢাকা, শুধু চোখ দুটো বেরিয়ে আছে। ভৌতিক মূর্তি দুটোর দিকে তাকিয়ে ভয় পেয়ে কেউ কেউ করতে করতে এক লাফে হলওয়েতে সে ধুল। দেখুন তো চিনতে পারেন কিনা? গলা মোটা করে জবাব দিল অ্যামি। না, চিনতে পারছি না। হাসলেন মিস্টার বুলিঙ্গার। তো তোমাদের মতলব কি? ট্রিক নাকি ট্রিট? আমার বান্ধবী আপনাকে একটা কবিতা শোনাবে বলে অ্যানিকে সামনের দিকে ঠেলে দিল অ্যামি। অপ্রস্তুত অ্যানির তাৎক্ষণিকভাবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার ছড়ার কথা মনে পড়ল। ওটাই শোনালো সে। চমৎকার! ছড়া শুনে হাততালি দিলেন মিস্টার বুলিঙ্গার। তো মেয়েরা, তোমরা কি এখন ভেতরে এসে 2 কামড় আপেল খাবে? না, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। অ্যানি কিছু বলার আগেই আমন্ত্রণ ফিরিয়ে দিল অ্যামি। আমরা এখন যাব। মা রাত 10টার মধ্যে বাসায় ফিরতে বলেছেন। হতাশ হলেও কণ্ঠে ভাবটা ফুটতে দিলেন না মিস্টার বুলিঙ্গার। তাহলে একটু দাঁড়াও, তোমাদের জন্য কিছু মিষ্টি নিয়ে আসি। কিন্তু ওরা মিষ্টি খেতেও রাজি হলো না। মিস্টার বুলিঙ্গার এদেরকে 2 ব্যাগ বোঝাই কিছু উপহার দিলেন। ওরা রাস্তায় নেমে এলো। মিষ্টি খাওয়া আমার মানা, জানালো অ্যামি। কেন? প্রশ্ন করলো অ্যানি। দাঁতের জন্য, বলল অ্যামি, যেন এতেই সব ব্যাখ্যা করা হয়ে গেছে। বিদায় মেয়েরা, পেছন থেকে সস্নেহে বললেন মিস্টার বুলিঙ্গার। বুড়ো শয়তান, মন্তব্য করলো অ্যামি। আমার কিন্তু লোকটাকে মন্দ লাগেনি। তোমার ভাগ্য ভালো যে আমি তোমার সঙ্গে আছি, বলল অ্যামি। তোমার মা কি কখনো সাবধান করে দেননি যে অচেনা মানুষের সঙ্গে কথা বলতে নেই? ওই লোকটা একা একা থাকে, বিয়ে করেনি, বাকিটা বুঝে নাও। ভয়ানক 2 জমজ, বিড়বিড় করলো অ্যানি। রহস্যময় স্কুল শিক্ষক। ছোট্ট একটা শহরে আরো কত কি অদ্ভুত মানুষ দেখব। এ শহরে হাল হকিকত তো কিছুই জানো না তুমি, বলল অ্যামি। একটা পুলিশের গাড়ি আসতে দেখে অ্যানিকে নিয়ে একটা ঝোপের আড়ালে চলে গেল। ধীরে ধীরে ভরে গেল রাস্তাঘাট ভূত, প্রেত, পিশাচ, পরী, ক্লাউন, কঙ্কাল, যোদ্ধা আর রোবটদের ভিড়ে। অ্যানির গ্রানি জানালা দিয়ে হ্যালোউইনের সাজে সজ্জিত এই অদ্ভুত ছেলে মেয়েগুলোকে দেখছিলেন। উদ্বেগ গোপন করার চেষ্টা করছেন তিনি। ও কোথায় যেতে পারে নাথান? জিজ্ঞেস করলেন তিনি। আমরা কি বাইরে গিয়ে একবার খুঁজবো? ধরো আমরা বাইরে গেলাম আর তখন এসে হাজির হলো অ্যানি। দরজা বন্ধ থাকবে বলে ও তো ভেতরেই ঢুকতে পারবে না। কিন্তু ও ওভাবে কাউকে কিছু না বলে চলে গেল কেন? কিসে ভর করেছিল অ্যানিকে? হ্যালোউইন ডে তো, বোধহয় ভূতে ভর করেছিল। ইয়ার কি মেরো না, ওর যদি কিছু হয়ে যায় নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি। ওর মাকে কি বলবো আমি? নাথান নানিকে কিচেনে একটি চেয়ারে বসিয়ে দিয়ে হাতে 1 গ্লাস দুধ ধরিয়ে দিল। আমি জানি তুমি কি ভাবছো, বলল সে, কিন্তু যা ভাবছো তা ভুল। অ্যামি উইলিয়ামস বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। সে হারিয়ে গেছে। ঘটনাটা দুঃখজনক, কিন্তু এরকম তো আর কখনো ঘটেনি। চিন্তা করো না, অ্যানির যখন মনে হবে তুমি ওর জন্য চিন্তা করছো তখন সে ঠিকই ফিরে আসবে। কিন্তু আমি ওকে দেখেছি নাথান, আমি অ্যামিকে পরিষ্কার দেখেছি। এর ব্যাখ্যা কি দেবে তুমি? মাথা নাড়ালো নাথান। হয়তো ওটা আলোর কারসাজি ছিল, বলল সে, অথবা তোমার চশমার পাওয়ার আবার বদলানোর সময় হয়ে এসেছে। বিলি উইলিয়ামস তার ডজ গাড়িটি নিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকতে গিয়ে বাড়ি খেলো রট আয়রন পোস্টের সঙ্গে। তুবড়ে গেল একটা উইং।
গাড়ি থেকে হুইস্কির আর সস্তা পারফিউমের গন্ধ আসছে। কেসি টের পাবার আগেই গন্ধটা দূর করা দরকার। বিলি জানালার কাচ নামিয়ে দিল। শরতের শীতল হাওয়ায় কেঁপে উঠল। সামনে ঝুঁকল সে। ব্যথায় দপদপ করছে মাথা। স্টিয়ারিং হুইলের উপর মাথা রাখল। গত 2 দিন ধরে অবিরাম মদ্যপান করে চলেছে বিলি। মাতাল না হয়ে বাড়ি ফিরতে পারে না ও। লোকে বলে ওর আবেগ অনুভূতি নেই, কিন্তু ও তো একটা মানুষ। ওর সুখের সময়ের অংশটুকু ফুরিয়ে গেছে দ্রুত। সবাইকে মদ কিনে দিয়ে বাহবা কুড়িয়েছে। তারপরের সময়টাতে সে তার দুঃখ ভুলতে গিয়ে মদ খেতে খেতে ছোট্ট বেচারি এমির কথা ভেবে ফুপিয়েছে। আর এখন তাকে পার করতে হবে বিপজ্জনক সময়টুকু। ঝগড়া করার জন্য তৈরি হয়েই এসেছে বিলি। তবে এর মধ্যে ব্যক্তিগত কোনো বিষয় নেই। অন্য যে কেউ হলে একই কাজ করত। হুইল থেকে মাথা তুলল বিলি। রিয়ার ভিউ মিররে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দাঁত মুখ খিচালো। ওপরের ঠোঁটে লেগে থাকা স্প্যাগেটি সস মুছলো হাতের তালু দিয়ে। তারপর নেমে এলো গাড়ি থেকে। সিঁড়ি বেয়ে টলতে টলতে এগোলো তার শোকার্ত স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল বিলি। কোচকানো দোমরানো জ্যাকেটের পকেটে হাত রাখছে চাবির জন্য। পাচ্ছে না বলে গালাগাল করছে। শেষে হাল ছেড়ে দিয়ে নিজের ওজন পুরোটা চাপিয়ে দিল ডোরবেলের উপর। কেসি এসে দরজা না খোলা পর্যন্ত বেল বাজিয়েই চলল। এসব আমি আর বইতে পারবো না, বলল অ্যানি। এক হাত দিয়ে ধরে আছে বিছানার চাদর, অন্য হাত দিয়ে চেষ্টা করছে যাতে বিস্কিট পড়ে না যায়। ওর অপর হাতে বিস্কিট, ব্র্যান্ডি সহ নানান হাবিজাবি জিনিস। আমাদের একটা ব্যাগ নিয়ে আসা উচিত ছিল। গত আধা ঘন্টা ধরে ওরা ট্রিক আর ট্রিটের বদলে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকার কাজেই বেশি ব্যস্ত ছিল। আর যতবারই অ্যানির মনে পড়েছে এখন হোক বা কিছুক্ষণ পরে হোক বাসায় তাকে ফিরতেই হবে এবং গ্র্যানির বকা অনিবার্য। বুক শুকিয়ে এসেছে। ওরা 3টে বাসায় ঢু মেরেছিল। দুজনেই প্রচুর পরিমাণে হ্যালোইনের উপহার পেয়েছে। আমি ঘরে ঢুকবো কি করে বলতো, জিজ্ঞেস করলো অ্যানি। যেখান থেকে রওনা হয়েছিল ওরা হাঁটতে হাঁটতে সেখানে, অর্থাৎ অ্যামির বাড়ির বিপরীত দিকে চলে এসেছে। রাস্তার ওপার থেকে ভেসে এলো হাসির আওয়াজ। ঘন কুয়াশার কারণে উৎসটা দেখা গেল না। অ্যামিদের বাসা থেকে অ্যানিদের বাড়ি খানিকটা দূরে। মার্থা জনস্টনের বাড়িটি ঝলমল করছে আলোয়। রাস্তার ওপাশে ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছে একটি কালো গাড়ি। প্যান্থারের মতো অশুভ চেহারা, যেন অসতর্ক কাউকে পেলেই ঝাঁপিয়ে পড়বে তার উপর। সেরেছে, বলল অ্যামি। আমার বাবা এসেছে। এসেছে? ভালো হয়েছে। যেন আশার খড়কুটো চেপে ধরল অ্যামি। তোমার বাসায় কিছুক্ষণ বসা যায় না? গ্র্যানি পার্টি দিচ্ছে। লোকজন আসার পরে আমি যদি হাজির হই, অতিথিদের সামনে তিনি হয়তো চিল্লাচিল্লি করবেন না। আর ওরা চলে যাবার পরে, উৎফুল্ল গলায় যোগ করল সে, গ্র্যানি হয়তো পুরো ব্যাপারটা ভুলে যাবেন। হতেও পারে, বলল অ্যামি। আমার ঘরটা বাড়ির পেছন দিকে। বাবা এসে পড়েছে। এখন আর আমি ভেতরে ঢুকতে পারবো না। আমার তাহলে 12টা বেজে গেছে। খিকখিক হেসে উঠল অ্যামি। অদ্ভুত এবং ক্ষণক্ষণে শোনালো সেই হাসি। তোমার আমার দুজনেরই 12টা বেজে গেছে, বলল সে। অ্যানির চেহারায় হতাশা ফুটে উঠতে দেখে প্রস্তাব দিল, চলো বাগানে গিয়ে বসি। বাগানে একটা দোলনা আছে, বাড়ির জানালা থেকে অনেক দূরে। ওখানে বসলে কেউ আমাদেরকে দেখতে পাবে না। মিনিট 30 বসবো। ততক্ষণে তোমার গ্র্যানির বাসার অতিথিরা চলে আসবেন আর আমার বাবাও ঘুমিয়ে পড়বে। ভাগ্য ভালো থাকলে আমরা দুজন যে যার বাড়িতে চুপি চুপি ঢুকে পড়তে পারবো। মন্দ বলনি। আমি সামনে, ওরা দুজন রাস্তা দিয়ে দ্রুত এগোলো। স্ট্রিট ল্যাম্পের আলোর বন্যা এড়াতে ওরা বাগানের ভাঙা বেড়ার সামনে পেট দিয়ে শুয়ে পড়ল। তারপর এগুলো হামাগুড়ি দিয়ে গেট পোস্ট পার হয়ে ঢুকে পড়ল ড্রাইভওয়েতে। ডজ গাড়িটি ক্যামোফ্লেজ হিসেবে ব্যবহার করে ওরা বাড়িটির পাশে চলে এলো।
দেয়াল ধরে ধরে কুজো হয়ে পা টিপে টিপে চলে এলো বাগানের নিরাপদ অংশে। তারপর এক ছুটে উঠে পড়লো জীর্ণ দোলনায়। এসব চাদর ফাদর ফেলো তো। অ্যানি গা থেকে চাদর খুলে কুণ্ডলি পাকিয়ে পেছনে রেখে দিল। আমি চাদরটা 4 ভাঁজ করে তার ওপরে বসলো। তারপর হাতের অন্যান্য জিনিসগুলো দোলনায় দুজনের মাঝখানে ফাঁকা জায়গাটিতে রাখলো। 12.5খানা বিস্কিট, 4টে টফি আপেল, 15টি চকলেট বার, কিছু মিঠাই আর 2টি যষ্টি মধু। জিনিসগুলো ভাগ করতে শুরু করলো অ্যানি। একটা তোমার, একটা আমার। তোমাকে বললাম না সবগুলো তুমি নিয়ে যাও, বলল অ্যামি। আমি মিষ্টি খাই না। এই শোনো, হঠাৎ একটা মতলব এসেছে অ্যানির মাথায়। আমার সঙ্গে পার্টিতে যাবে চলো। একজন বন্ধু নিয়ে ঘরে গেলে গ্র্যানি নিশ্চয়ই আমার উপর চড়াও হবেন না। পারবো না। কেন পারবে না? বাসায় কুমড়োর পাই আছে। তুমি না কুমড়োর পাই খাওয়ার জন্য জীবন দিতে পারো? যেতে পারবো না, ব্যাস। পারবে না নাকি যেতে চাইছো না? বকবক একটু থামাও বাপু, কর্কশ সুরে বলল অ্যামি। আমি আরেকটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। মুখ তুলে চাইল অ্যানি। অ্যামি সম্মোহিত কাঠবেড়ালির মতো তাকিয়ে আছে ওদের বাসায় আলোকিত জানালায়। কাচের পেছনে সিনেমার মতো সংঘটিত হতে চলেছে একটি নাটক। স্টেশন থেকে ফেরার পথে উল্কাটা হাতে যে মহিলাকে দেখেছিল অ্যানি, সেই মহিলা এখন বিশাল দেহী নোংরা বসনের পাতলা চুলের মুষ্টিযোদ্ধাদের মতো হাতের এক লোকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে ব্যস্ত। ওরা কি তোমার বাবা মা? কি নিয়ে ঝগড়া করছেন ওরা? বোধহয় আমাকে নিয়ে, জবাব দিল অ্যামি। বাবা যখনই মাতাল হয় আমাকে নিয়ে ঝগড়া করে। বাবা যখন বাসায় আসে আমি তার ধারে কাছেও যাই না। বাবা খুব মারে। ওর কথা সত্যতা প্রমাণ করতেই যেন জানালার সামনে দাঁড়ানো ষাঁড়ের মতো লোকটা তার হাতের তালু দিয়ে প্রচন্ড থাবড়া বসিয়ে দিল ফ্যাকাশে চেহারার মহিলার নাকে। পটকা ফাটার আওয়াজ হলো। অ্যানি টের পেল ওর মুখ রক্তশূন্য হয়ে গেছে। পেট উগলে বমি আসছে। ডন অন্তত গায়ে হাত তোলে না, ভাবছে ও। হয়তো ও অতটা খারাপ লোক নয়। অ্যানি যদি তার সঙ্গে আরেকটু ভালো ব্যবহার করত তাহলে হয়তো। মহিলার নাক দিয়ে দরদরিয়ে রক্ত পড়ছে। লোকটা ঘুরল, টলতে টলতে অদৃশ্য হয়ে গেল দৃশ্যপট থেকে। নিঃশব্দে কাঁদতে শুরু করেছে অ্যানি। অ্যানি ওর গায়ে হাত রাখলো সান্ত্বনার ভঙ্গিতে। তুমি এসব সহ্য করো কি করে? বলল সে। আমি হলে বাড়ি ছেড়ে পালাতাম। আমি পালাবার চেষ্টা করেছিলাম, তবে কাজ হয়নি। ধরা পড়ে গিয়েছিলে? মনে নেই, তবে অ্যামি যে সত্য কথা বলছে না ওর গলায় স্বরেই বোঝা যাচ্ছে। মনে নেই কথার মানে কি? মনে করার চেষ্টা করলেও কিছু মনে পড়ে না। তোমার কথা বিশ্বাস করলাম না। বলতে ইচ্ছা করলো না অ্যানির। বদলে প্রশ্ন করলো, তাহলে কাজ হয়নি বললে কেন? সেরকমই মনে হচ্ছিল খারাপ কিছু ঘটেছে। কুজো হয়ে গেল অ্যানি। ওর ব্যথাতুর ছোট্ট মুখে চোখ জোড়া পিরিচের মতো দেখাচ্ছে। আমি মনে করতেও চাই না। শিউরে উঠল, দাঁতে দাঁত লেগে ঠক ঠক শব্দ হচ্ছে। আমার ভয় লাগছে। ভয় কিসের? বলল অ্যানি। আমি তো আছি। তীর্যক দৃষ্টিতে ওর দিকে তাকালো অ্যানি। কেমন অদ্ভুত চাউনি, লাজুক লাজুক আবার একই সঙ্গে ধূর্ত দৃষ্টি। তুমি আমার হয়ে মনে করতে পারবে? বলল সে। মানে? অ্যামির কথাবার্তার ধরন ঠিক পছন্দ হচ্ছে না অ্যানি। একটা খেলা খেলবে? ওর হাতটা সরিয়ে দিল অ্যামি। কি খেলা? বিশেষ রকমের খেলা। আর চোখে অ্যানির দিকে তাকালো অ্যামি। নানুর বাসায় বসে অ্যানি যখন কিছুক্ষণের জন্য পড়া ব্যস্ততার জগতে চলে গিয়ে আবার ফিরে এসেছিল, ওই সময় ঠিক এরকমের ধূর্ত চতুর চাউনি ফুটে উঠেছিল অ্যামির মুখে। এই খেলার নাম আমি কি ভিতরে আসতে পারি? অ্যানি জানালায় চোখ ফেরালো।
অ্যামির মা মাথা কাত করে বসে আছে, রক্ত ঝরা নাকে ধরে রেখেছে রুমাল। আমাদের ভেতরে যাওয়া উচিত না, বলল অ্যামি। কি জন্য? বলল অ্যামি। যাতে সে আমাকেও ধরে পেটাতে পারে। সে দোতলায় যাবে ঘুমাতে, 10 মিনিট যাক, তারপর আর কোনো সমস্যা নেই। অ্যানির থুতনি ধরে মুখখানা নিজের দিকে ঘুরিয়ে দিল অ্যামি। ওর হাত হিম ঠান্ডা। তুমি খেলাটা খেলবে নাকি খেলবে না, জিজ্ঞেস করলো অ্যামি। অ্যানির এখন বাসায় ফিরতে ইচ্ছে করছে, কিন্তু বন্ধু তো বন্ধুই, তার অনুরোধ ফেলা যায় না। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো সে। ঠিক আছে, বলল অ্যানি। এতে যদি তোমার মন ভালো হয়ে যায় তো খেলবো আমি। আমরা কি করব? চোখ বন্ধ করো, বলল অ্যামি। অ্যানি চোখ বুঝল। অ্যামির কণ্ঠ যেন ভেসে এলো অনেক দূর থেকে। তোমার মনের ভেতর থেকে সব কিছু দূর করে দাও। মাথাটা খালি করার চেষ্টা করো। একদমই কোনো কিছু নিয়ে ভাববে না। অ্যানি কোনো কিছু নিয়ে না ভাবার চেষ্টা করে দেখলো কাজটা বড্ড কঠিন। অদ্ভুত সব দৃশ্য এসে ভিড় করছে মস্তিষ্কে। মাকে দেখছে সে, তার বিছানার পাশে দাঁড়িয়ে হাসছে। একটা গ্রেহাউন্ড বাসের ভেতরটা দেখছে অ্যানি। হাজির হয়েছে রাস্তার একটা বেড়াল। একবার সাগরে বেড়াতে গিয়ে ওটার সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ধূসর রঙের উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করলো অ্যানি। ক্লান্তির রং ধূসর, ধূসর মেঘ, ধূসর দেয়াল, ধূসর শূন্যতা। হঠাৎ মনে হলো শরীরের ওজন কমে গেছে। ও কাত হয়ে গেছে একদিকে, যেন শরীর গিয়ার বদলাচ্ছে। ও আর বাগানে নেই, একটা ঘরের মধ্যে চলে এসেছে। কিন্তু ঘরটিকে চিনতে পারছে না অ্যানি। এই কামরাটি তার পছন্দ নয়। দেয়ালে পপ স্টারদের ছবি ছাড়া অন্য কিছু নেই। রং জ্বলা ওয়ার্ড্রোব, কাঠের তৈরি দেরাজওয়ালা একটা আলমারি, সরু অগোছালো বিছানা, সবগুলো নিষ্প্রুভ বাদামি রঙের। ডেস্কটিও তাই। ওতে বসে একটি বাদামি ফোল্ডারে লিখছে নীল রঙের কলম দিয়ে। কিন্তু হাত জোড়া যেন ওর নয়, হাতের লেখাটাও। তার মাথায় একটা হেডসেট, তবে মিউজিক ছাড়িয়ে তার কানে ভেসে আসছে বাইরের হলওয়ের চেঁচামেচি। অকস্মাৎ খুলে গেল দরজা। অ্যানি সেই লোকটাকে দেখতে পেল যাকে সে বসার ঘরে দেখেছিল। দেখলো লোকটার সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছে। বাঘের মতো লাফ মেরে এগিয়ে এলো সে। অ্যানি ভয়ে কুঁকড়ে গেল। তার একটা হাত উঠে এলো মুখের ওপর ঘুষি ঠেকাতে, কিন্তু লোকটা তাকে ঘুষি মারল না। শক্ত মুঠোতে কাঁধ চেপে ধরে চেঁচাতে লাগলো, তোকে মজা দেখাচ্ছি। লোকটার মুখ থেকে ছিটকে আসছে থুতু। কোটর ঠেলে বেরিয়ে আসা চোখে উন্মাদের দৃষ্টি। মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ বেরোচ্ছে। তারপর অ্যানির মাথার মধ্যে বিস্ফোরণের মতো কি যেন ঘটে গেল। দেখলো ও আর ঘরে নেই, ফিরে এসেছে বাগানে, বসে আছে দোলনায়। তবে এখন ও একা। আমি চলে গেছে, শুধু আছে সেই লোকটা। প্রচন্ড জোরে চেপে ধরেছে ওর কাঁধ। তার স্বরে চেঁচাচ্ছে, আমার বাগানে ঢুকে গোয়েন্দাগিরি করার কোনো অধিকার তোমার নেই। এখানে কি করছো? অন্য লোকের বাড়িতে চোরের মতো ঢোকার মজা আমি তোমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। লোকটা হাত তুললো ওকে মারার জন্য। অ্যানি উদ্ভ্রান্তের মতো তাকালো আশেপাশে। অ্যামি, চিৎকার দিল, আমাকে বাঁচাও। বরফের মতো জমে গেল লোকটা। লোকটার পেছনের জানালা খুলে যাওয়ার শব্দ শুনল অ্যানি। ভেসে এলো এক মহিলার গলা, বিলি, করছোটা কি? বাচ্চাটাকে ছেড়ে দাও, নইলে কিন্তু আমি শেরিফকে ফোন করব। ওকে ছাড়ো বিলি, আমি মিথ্যা হুমকি দিচ্ছি না। খুঁতখুত করতে করতে অ্যানিকে ছেড়ে দিয়ে টলতে টলতে 2 কদম পিছিয়ে গেল লোকটা। আর ছাড়া পেয়ে ছুট দিল অ্যানি। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন
তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশে পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।